লন্ডনের বিখ্যাত ওয়েমলি পার্কে তখন চলছে ব্রিটিশ রাজত্বের বিশেষ প্রদর্শনী। দেশ বিদেশের শিল্পীদের পাশে মাটির পুতুলের ডালি নিয়ে বসে বাংলার মৃৎশিল্পী জি পাল তাল তাল মাটি দিয়ে মূর্তি গড়ে তুলছেন আত্মমগ্ন এই শিল্পী। সেই সময় প্রদর্শনী দেখতে এসছেন মহারানী ভিক্টোরিয়ার পুত্র ডিউক অফ কনট। ভারতীয় শিল্পীর মণ্ডপের কাছে খানিকক্ষণ দাঁড়িয়েই বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। যেন কোনো এক জাদু বলে নরম মাটি আঙুলের স্পর্শে হয়ে গেল আর এক কনট। মুহূর্তের মধ্যেই ভিড় জমে গেল সেখানে। পরের দিন লন্ডনের সংবাদপত্রে তার নাম ছাপা হতেই বিশ্ববাসীর কাছে পৌঁছে গেল কৃষ্ণনগরের গল্প, সঙ্গে কুমোরটুলিরও। শিল্পীর পুরো নাম গোপেশ্বর পাল। তিনি স্বর্ণপদকে সম্মানিত হয়েছেন জাদুকর মৃৎশিল্পী হিসেবে। এটা 1924 সালের কথা, কিন্তু এর অনেক আগেই 1915 সালে লর্ড কারমাইকেল কৃষ্ণনগরের ঘূর্ণিতে এসে তার হাতের কাজ দেখে উপাধি দেন দ্য লাইটনিং স্কাল্পচার। কিন্তু কুমোরটুলির ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে আরো পেছনে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশটি কি সেই প্রসঙ্গে পরে বলছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই আদেশের জন্যই আজও কুমোরটুলিতেই শুধু মাতৃপ্রতিমা তৈরি হয়। সেই বছরই রাজা নবকৃষ্ণদেব কলকাতায় শুরু করেন দুর্গাপুজো। অবশ্য তার আগে থেকেই কলকাতার আদি কুম্ভকার সম্প্রদায়রা এখানে মূলত তৈরি করতেন মাটির বাসনপত্র। অনুমান করা হয় যে এদের অধিকাংশেরই নিবাস ছিল হুগলির সপ্তগ্রামে। সরস্বতী নদী মজতে শুরু করলে তারা এসে ওঠে গঙ্গা সংলগ্ন অঞ্চলগুলিতে। 20 শতকের গোড়াতেও কিন্তু চল ছিল মাটির বাসন বানানোর। কলকাতায় দুর্গাপুজোর প্রচলনের পরই নদিয়া থেকে আসতে শুরু করেন মৃৎশিল্পীরা। শুরু হয় দেবী মূর্তি তৈরির কাজ। লর্ড ক্লাইভের আমল থেকে দুর্গাপুজো শুরু হলেও প্রতিপত্তি দেখানো চালু হয় ওয়ারেন হেস্টিংসের আমলে। মধুসূদন পাল, কালীচরণ পাল প্রমুখ ছিলেন প্রথম যুগের শিল্পী। তারপর দেবীর আদলে ছাঁচে, পোশাকে, চালায় এসেছে বহু পরিবর্তন। সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিও জড়িয়ে তার সঙ্গে। প্রথম যুগের একচালা বাড়ির ঠাকুরের সনাতন রূপ ছিল হলুদ রঙের প্রতিমা, আমপাতার রঙের অসুর আর সাদা মুখের সিংহ। সিংহ আলতো করে কামড়ে থাকত অসুরের হাত। দেব কিংবা লাহাবাড়ির পুজোর সিংহ এরকমই। 18 শতকের শেষের দিকে ভিক্টোরিয়া ভারতের রানী হওয়ার পর ওয়েলেসলি রাজভবনের তোরণে বসান কেশর দোলানো সিংহের মূর্তি, যেন টিপু সুলতানের বাগের বিরুদ্ধে ইংরেজ শাসকদের ঔদ্ধত্যের প্রকাশ। চওড়া কাঁধ, পেশিবহুল শরীর, আকাশে ওঠানো মাথা। ক্রমে এই রূপটিকেই দেখা যেতে লাগলো দুর্গার বাহনেও। বাঙালি শিল্পীদের পক্ষে সম্ভব ছিল না সত্যিকারের সিংহ দেখা। সাদা সিংহের অবাস্তব আখ্যানকে সরিয়ে নতুন বাস্তব সিংহের আগমন, সেটা একটা কারণ হতেই পারে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদেশটির কথা বলি। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আদেশ দেওয়া হয় একই পেশার সঙ্গে যুক্ত মানুষেরা থাকবেন একটি নির্দিষ্ট স্থানে। সেই অনুযায়ী গড়ে ওঠে কলুটোলা, আহিরটোলা, ঝুটোরপাড়া, অবশ্যই কুমোরটুলিও। কুমোরটুলিতে ছিল আঁকার কাজের রমরমা। মাটির সরাতে আঁকা হতো বহু ধরনের নকশা, আর ছিল চালচিত্রের কাজ। পুরনো বাঙালি আদলে প্রতিমা গড়তেন জিনু পাল, কাঙালি পাল ও অন্নদা পাল। চালের নামেরও ছিল বাহার। রামচন্দ্রী, দশাবতারী, ইন্দ্রাণী, ব্রাহ্মণী ও কৈলাসী। তারপর 20 শতক আসতে কমে গেল একচালার কাজ। গোপেশ্বর পাল ছিলেন এই বিষয়ে পথিকৃত শিল্পী। এখানে বলে রাখা দরকার, 1924 সালে তিনি পাড়ি দেন ইংল্যান্ডে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনে অংশগ্রহণ করতে।
ইংল্যান্ড হতে ইটালি হয়ে কলকাতায় ফিরে এসে কুমোরটুলিতে স্টুডিও। ততদিনে কলকাতায় শুরু হয়ে গেছে সার্বজনীন পুজো। প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত, আর্থিক মন্দা ও শিল্পায়নের জেরে টুকরো হতে শুরু করেছে যৌথ পরিবার। শুধু শৈল্পিক দাবি এই প্রেক্ষাপটটিও যেন জড়িয়ে যায় একচালার মূর্তির বহু খণ্ডে ছড়িয়ে পড়ার পিছনে। এছাড়া সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক সেই দুর্গাপুজোর কাহিনী তো রয়েইছে। গোপেশ্বর পালই মাতৃমূর্তির হলুদ রঙে মেশালেন গোলাপি, আর পরে রমেশ পাল মেশান কমলা রং। তারপর এলো 4-এর দশক। দুর্ভিক্ষ, স্বাধীনতা আন্দোলন, দাঙ্গা, দেশভাগ আর স্বাধীনতার ঘটনায় জেরবার বাঙালি জীবন। সেই হিংস্রতাই যেন এসে পড়ল অসুরের মুখে। 3 দশকের একচালা ঠাকুরে কিন্তু অসুরের মুখ হাঁ করা থাকত না। ক্রমে দাঁত নখ বেরিয়ে পড়ল তার, জোরালো হলো সিংহের কামড়। দুর্গার ত্রিশূলের আঘাতে ফিনকি দিয়ে উঠল রক্তের ঝলক। দেশভাগের পর পদ্মাপাড় থেকে বহু শিল্পী চলে এলো কুমোরটুলিতে। রুচি, ভাষাগত তফাতের পাশাপাশি সাংস্কৃতিক চেতনার পার্থক্যে এক প্রকার দ্বন্দ্ব শুরু হলো সেখানে। 1947-এ ফরিদপুর থেকে আসেন ধনঞ্জয় রুদ্রপাল। পরের বছর ঢাকা বিক্রমপুরের রাখাল পালের সঙ্গে আসেন তার 4 ভাই হরিবল্লভ, গোবিন্দ, নেপাল ও মোহনবাসী। কুমোরটুলিতে তখন বিষ্ণুপুরী ও কংসনারায়ণী চালার প্রচলন ছিল। পূর্ববঙ্গের শিল্পীরা কিন্তু আগে থেকেই বহু চালার মূর্তিতে অভ্যস্ত ছিলেন, ফলে দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায় তাদের কাজ। 7-এর দশকে গোরাচাঁদ পালের চেতনায় ধরা দিল গ্রাম বাংলার মাতৃমূর্তি। রাখাল পাল, অনিল পাল, নেপাল পাল প্রমুখরা ভাস্বর হয়ে উঠলেন আপন প্রতিভায়। সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যায় সনাতন রুদ্রপাল ও অলোক সেনের মতো শিল্পীরা। সেই ঐতিহ্য চলছে এখনো। সারা বছরই লেগে থাকে ভিড়, বিশেষ করে শারদ উৎসবের ঠিক আগে। আগ্রহী দর্শকের চোখ উপেক্ষা করেই চলে অক্লান্ত পরিশ্রম। কয়েকশো বছরের ইতিহাস তার প্রধান পৃষ্ঠপোষক। পরিবর্তনের বহু গলি ঘুরে এসে শুধু একই রয়ে গেছে চক্ষুদানের নিয়ম। কুমোরটুলির এক মৃৎশিল্পী নিতাই পালের কথায়, পঞ্চমী থেকেই আমাদের ঘর শূন্য। সাজঘর ছেড়ে দুর্গা তখন মণ্ডপমুখী। একদিকে সৃষ্টির আনন্দ, অন্যদিকে চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা সৃষ্টিকে বিদায় জানানোর যন্ত্রণা। সেই কবে এঁটেল মাটি এনে ঠাকুর গড়া শুরু, তারপর খড়, মাটি, রঙের প্রলেপ, চক্ষুদান, রাত দিনের অক্লান্ত পরিশ্রম, ঝড়, জল, বৃষ্টির হাত থেকে মূর্তি বাঁচাতে মরিয়া চেষ্টা। নিতাই পাল আরো বলেন, সারা বছর তো পুজো চলে না, বাঙালির এটাই সবচেয়ে বড় পুজো, তাই আয় বা লাভ এখান থেকেই হয়। দুর্গা বানিয়ে আমাদের উপার্জন বেশি। এরপর চলে লক্ষ্মী, কালী, কার্তিক, জগদ্ধাত্রী বানানোর কাজ, তারপর সরস্বতী। তবু অপেক্ষা যে মা দুর্গার জন্যই। পুজোর অনেক আগেই লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিককে নিয়ে বিদেশে পাড়ি দেন উমা। এই ধরনের প্রতিমা তৈরি করতে ব্যবহার হয় ফাইবার গ্লাস। 1984 সালে প্রতিমা শিল্পী গোরাচাঁদ পালের প্রথম তৈরি করা মাটির দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয়, যেটা শিল্পপতি লক্ষ্মী মিত্তালের পুজো বলে পরিচিত। বর্তমানে কুমোরটুলির দুর্গা প্রতিমা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইতালি, মালয়েশিয়া, সুইডেন এবং আফ্রিকার প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়। যদিও কুমোরটুলির প্রতিমা শিল্পীরা অনেকেই দারিদ্র্যের মধ্যে দিন যাপন করেন। কুমোরটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলেন মোহনবাসী রুদ্রপাল ও তার 2 পুত্র সনাতন রুদ্রপাল ও প্রদীপ রুদ্রপাল। এছাড়াও হলেন প্রদ্যুৎ পাল, রাখাল পাল, গণেশ পাল, অলোক সেন, কার্তিক পাল, কেনা পাল প্রমুখ। পুরুষদের পাশাপাশি কুমোরটুলিতে প্রায় 30 জন মহিলা প্রতিমা শিল্পীও রয়েছেন।
এদের মধ্যে মিনতি পাল, সোমা পাল, কাঞ্চি পাল ও চম্পারানী পাল বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দীর্ঘকাল ধরে প্রতিমা নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত। কুমোরটুলি অঞ্চলের নিজস্ব সর্বজনীন দুর্গাপুজোর সূচনা হয় 1933 সালে। সে যুগের বিশিষ্ট প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল ছিলেন কুমোরটুলি সর্বজনীনের প্রতিমা নির্মাতা। দুর্গাপুজোর আগে কুমোরটুলি ঘিরে চলে চরম ব্যস্ততা। পুজোর মাস দুয়েক আগে থেকেই অতিরিক্ত কর্মী দিয়ে কাজ চলে কুমোরটুলিতে। দুর্গাপুজো ও অন্যান্য পুজোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই প্রতিমা তৈরি। আর এই কাজটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলিতে করা হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উৎসবের জন্যই নয়, এখানকার তৈরি প্রতিমা বিদেশেও নিয়মিত রফতানি করা হয়। মৃৎশিল্পের জন্য সারা বিশ্বে বিখ্যাত কলকাতার এই কুমোরটুলি। বছরের পর বছর বংশ পরম্পরায় এখানকার মৃৎশিল্পীরা এই মৃৎশিল্পের কাজ করে চলেছে। একটু একটু করে প্রায় 6 মাস আগে থেকে কুমোরটুলিতে দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়। শুধুমাত্র দুর্গা প্রতিমাই নয়, অন্যান্য দেবদেবীর মূর্তি তৈরির অঞ্চল হিসেবেও খুব বিখ্যাত এই জায়গা। শরতের পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুল আর প্রতি বছর কুমোরটুলির ভিড় বাড়তে বোঝা যায় মা আসছেন। মাকে প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।